মিডিয়াগুলোকে গত ১৫ বছর পরিপালন, পরিতোষণ করে গেছে একটা দল, সে হচ্ছে আওয়ামী লীগ। এই যে মিডিয়া এখন আমরা দেখতে পাচ্ছি, এর প্রায় ৯০ ভাগ মিডিয়াই হচ্ছে আওয়ামী লীগের মালিকানাধীন। আমরা দেখলাম শুধুমাত্র ৪ জন জুলাইর পক্ষের সাংবাদিককে স্যাক করা হয়েছে, আর সবাই পুনর্বহাল, মানে পুনরায় আবার তারা বহাল আছে। এবং সেই ফ্যাসিবাদী সাংবাদিকরাই, যারা শেখ হাসিনাকে সৃষ্টি করেছিল দানবের মতো করে, সেই সাংবাদিকরাই কিন্তু সমস্ত মিডিয়াগুলোতে বসে আছে। ৫ই আগস্টের পর মিডিয়াগুলো সংস্কার নিয়ে বহু সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলেছেন, ইনবক্স করেছেন যে দেখো আমরা পারছি না, তোমরা একটু এইটা নিয়ে কথা বলো। তালিকা পর্যন্ত দিয়ে দিয়েছেন যে ফ্যাসিবাদরা কোথায় কোথায় কিভাবে এখনো ঘাপটি মেরে বসে আছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের ফেসবুক পেজে আমি দেখলাম বিজনেস স্ট্যান্ডার্ড, তারা লিখেছে হামলার অভিযোগ, সাংবাদিকের উপর হামলার অভিযোগ। আর প্রত্যেকে লিখেছে সাংবাদিকের উপর জামাত কর্মীদের হামলা। ডানপন্থী কোনো সাংবাদিক যদি আহত হয়, নয় দিগন্ত, সংগ্রাম, আমার দেশের কোনো সাংবাদিক যদি আহত হয়, বাকি মিডিয়া একদম চুপ থাকে। আওয়ামী রেজিমে যে আয়না ঘর দিয়ে, যে ক্রস ফায়ার দিয়ে, যে চোখ উপড়ে ফেলে ছোট ছোট বাচ্চাদেরকে, এই আওয়ামী আমলে যত সাংবাদিক নিহত হলো, আহত হলো, মায়ের খাইলো, কোন প্রতিবেদনে কিন্তু আমরা গতকাল ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দেখি নাই। জামাতের সঙ্গে যারাই লাগতে এসছে ভেসে গেছে। আওয়ামী লীগকে আজ সারা কালকে ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। যে আওয়ামী লীগ পুরো বাংলাদেশকে দাপিয়ে বেরিয়েছে, জামাতকে নিশ্চিহ্ন করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে, পুরো ভারতীয় শক্তিকে তারা ব্যবহার করেছে জামাতকে নিষ্পেষণ করা, নির্যাতন করে শেষ করে দেওয়ার জন্য। কি হয়েছে? সে জামাত আজকে মাঠ কাঁপাচ্ছে। জামাতের খুলনা সমাবেশে আমরা দেখলাম একজন বক্তা বলে ফেলেছে যে আগামী ১ মাসের মধ্যে সরকার পতন করা সম্ভব যদি জামাত চায়। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী ১ মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। যদিও সে জামাতের লোক না, মুস্তাফিজুর রহমান ইরান অন্য এক পার্টির, কিন্তু মানুষ বিশ্বাস করে যে এটা জামাতের পক্ষে সম্ভব। জামাত শিবির ঘুরে দাঁড়াচ্ছে, এইটা মাথায় রাখবেন। তারা যে নতুন যে সাইক্লোন তারা তৈরি করছে, যাই সাইক্লোন আসতেছে, এটার ব্যাপারে সকলে সতর্ক থাকবেন। ওই দিন শেষ যে যা খুশি তাই করবেন জামাত শিবিরের সাথে, সে আপনি যে শুরুতেই হন না কেন, আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার অপকর্মের, আপনার কর্মের প্রতিফল নেওয়ার জন্য। জামাতের বিরুদ্ধে এবার মিডিয়া খুব শক্ত একটা অস্ত্র পেয়ে গেছে, সেটি হচ্ছে যে একজন সাংবাদিককে জামাতের সমাবেশে জামাতের কর্মীরা মারধর করেছে। তো গতকাল সারাদিন আমরা আর কোনো নিউজ দেখলাম না জামাতের সে সমাবেশটা কিসের জন্য ছিল, সে সমাবেশে বক্তারা কি বলেছে, মানে সবকিছু আড়াল হয়ে গেছে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে। অথচ এর চেয়ে বড় ঘটনাও যদি ঘটে, যেমন ধরেন গাইবান্ধায় শিবিরের একজন সভাপতিকে, ইউনিয়ন সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে যুবদলের কর্মীরা, যুবদলের একদম পোস্টার বয়রা। তো সেই ঘটনার কারণে কিন্তু আর কোনো কিছু আড়াল হয় নাই, কিন্তু এই ঘটনাটার মাধ্যমে গতকাল জামাত যে বিশাল সমাবেশ করেছে, কি জন্য করেছে, কাদের বিরুদ্ধে করেছে, পুরো বিষয়টাকে আড়াল করা সম্ভব হয়েছে। এর থেকে মনে হয় যে এই ঘটনাটা আসলে পূর্ব পরিকল্পিত। কারণ কি? কারণ হচ্ছে মিডিয়াগুলোকে গত ১৫ বছর পরিপালন, পরিতোষণ করে গেছে একটা দল, সে হচ্ছে আওয়ামী লীগ। এই যে মিডিয়া এখন আমরা দেখতে পাচ্ছি, এর প্রায় ৯০ ভাগ মিডিয়াই হচ্ছে আওয়ামী লীগ এর মালিকানাধীন। ক্ষমতার পট পরিবর্তনের পর আমরা দেখলাম কোনো টেলিভিশনের মালিকানা বদল হয়েছে, হাত বদল হয়েছে। এগুলো আসলে মালিকানা বদল হয় না, শেয়ার বদল হয়, যে তোর এত পার্সেন্ট, আমার এত পার্সেন্ট, না হলে পুরোটাই তোর ছেড়ে দিতে হবে। মাস্তানির মাধ্যমে দখল হয়। সময় টেলিভিশনকে আমরা দখল করতে দেখলাম, বিভিন্ন টেলিভিশনকে নানা রকম ভাবে দখল করা হয়েছে। কিন্তু দখল হলেও এদের ভিতরে যারা ছিল, আমরা দেখলাম শুধুমাত্র ৪ জন জুলাইর পক্ষের সাংবাদিককে স্যাক করা হয়েছে, আর সবাই পুনর্বহাল, মানে পুনরায় আবার তারা বহাল আছে। এবং সেই ফ্যাসিবাদী সাংবাদিকরাই, যারা শেখ হাসিনাকে সৃষ্টি করেছিল দানবের মতো করে,
সেই সাংবাদিকরাই কিন্তু সমস্ত মিডিয়াগুলোতে বসে আছে। এখন আপনাদের অনেকের মনে হতে পারে এই শব্দগুলো খুব সস্তা বা খুব সহজে খুব সাবলীলভাবে বলে ফেলার অর্থ হচ্ছে এই যে এগুলো আসলে সাংঘাতিক কিছু না। আসলে তা নয়। ৫ই আগস্টের পর সরকার অনেকগুলো সংস্কার করেছে, কিন্তু সেই সরকারও মিডিয়াতে কোনো হাত দিতে পারেনি সংস্কার করার জন্য। যতটুকু দিয়েছিল সেই সংস্কারটুকুও ধ্বংস করে দিয়েছে বিএনপি সরকার এসে। ৫ই আগস্টের পর মিডিয়াগুলো সংস্কার নিয়ে বহু সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলেছেন, ইনবক্স করেছেন যে দেখো আমরা পারছি না, তোমরা একটু এইটা নিয়ে কথা বলো। তালিকা পর্যন্ত দিয়ে দিয়েছেন যে ফ্যাসিবাদরা কোথায় কোথায় কিভাবে এখনো ঘাপটি মেরে বসে আছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিনিয়র যত সাংবাদিক আছেন কম বেশি যারা ফ্যাসিবাদ বিরোধী, এরকম একটা দল আছে ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিকদের, যারা স্পষ্টভাবে জানেন যে কোথায় কোথায় কে কিভাবে বসে ফ্যাসিবাদের কলকাঠি নাড়ছে। কিন্তু তাদের ভয়েসকে এমনভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, তাদেরকে এমনভাবে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের কাউকে কাউকে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে অথবা কাউকে কাউকে চাকরিচ্যুত করার ভয় দেখানো হচ্ছে। তারা এই সত্যগুলো বলতে পারছেন না। এই হচ্ছে মিডিয়ার অবস্থা। তো সেই মিডিয়া পরিকল্পিতভাবে জামাতের সমাবেশে এমন একটা ঘটনা ঘটাইলো যে পুরো জাতির দৃষ্টি একেবারে ইচ্ছাকৃতভাবে এক পেশে একটা ঘটনার দিকে নিয়ে যাওয়া হলো। ঘটনাটা কি ছিল দেখেন, সাংবাদিকরা এই ঘটনাটাকে কিভাবে প্রচার করছে। গণমাধ্যমের ফেসবুক পেজে আমি দেখলাম বিজনেস স্ট্যান্ডার্ড তারা লিখেছে হামলার অভিযোগ, সাংবাদিকের উপর হামলার অভিযোগ, আর প্রত্যেকে লিখেছে সাংবাদিকের উপর জামাত কর্মীদের হামলা। অথচ যখন আমরা দেখলাম গাইবান্ধায় একটা ছেলে মারা গেল, শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা করা হলো, সেখানে আমরা পুরো ঘটনাতেই দেখলাম যে শিবিরের কয়েকটা ছেলে একটা কনফেকশনারিতে কেবল একটু ঠান্ডা পানি খেতে গিয়েছিল। প্রচন্ড গরমের মধ্যে হালকা পাতলা কিছু খেয়ে একটু ঠান্ডা পানি খাবে, কলিজা জুড়াবে, সেই ছেলেদের উপর অতর্কিতে এসে যুবদল হামলা করেছে এবং এমনভাবে হামলা, শাবল দিয়ে তার ঘাড়ের মধ্যে এমনভাবে মারছে যে সে হাসপাতালে নিতে নিতে মারা গেছে। এটাকে সাংবাদিকরা, এই সাংবাদিকদেরকে কি ভাষায় মেনশন করা উচিত আমি জানি না, এই সাংবাদিকরা এটাকে বলেছে দুই দলের সংঘর্ষ, যুব দলের সঙ্গে শিবিরের সংঘর্ষ। সংঘর্ষে মারা গেছে। যেখানে একটা ছেলে মারা তো দূরে থাক, সে ঠেকানোর পর্যন্ত অবস্থায় নেই, সে একটা কনফেকশনারিতে খেতে বসছে, তাকে এইভাবে অতর্কিত হামলা করে হত্যা করার পর এক পত্রিকায় যদি লেখে যে এটা সংঘর্ষ, তাহলে এই ধরনের সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা বা ভালোবাসা বা সম্মান কোনোটাই থাকার কথা নয়। আজকে তারা কিন্তু স্পষ্ট করে লিখলো যে জামাত কর্মীদের হামলা। ওই ভিডিওর মধ্যেই দেখবেন একটা মানে একটা সাউন্ড আছে, ন্যাট সাউন্ড আছে এরকম যে এই আপনি কি, আপনি সাংবাদিক না, আপনি তাহলে মারছেন কেন? এই আপনি কে, আপনি কি সাংবাদিক না, আপনি তাহলে মারছেন কেন? এই শব্দটুকু পাবেন। অর্থাৎ সাংবাদিক সাংবাদিকদের উপর মারধর করছে। এই ঘটনাটাও ঘটেছে ওই ঘটনার সাথে, কিন্তু এটা সম্পূর্ণ আড়াল করে ফেলা হয়েছে। এই যে সাংবাদিকরা অপসাংবাদিকতা করে, তাদের যে নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই জায়গাটাকে নষ্ট করে তারা যে নিজেদেরকে সুপারম্যান মনে করে বা খুব বেশি অতি মানবীয় কিছু মনে করে, যে তাদের উপর কোনো কিছু হওয়া যাবে না, করা যাবে না। এবং এই সাংবাদিকরাই আবার দেখছি যে ছাত্র দলের যুব দলের হামলায় থাপ্পড়ে আহত নিহত যত কিছু হয়েছে সেগুলো ভুলে গেছে। সেগুলো কিন্তু এরকম ঘটনা ঘটে নাই, বরং এই সাংবাদিকরা আবার সেগুলো আড়ালও করেছে। গাজীপুরে আমরা দেখলাম যে সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, সেটা বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম কোনো ঘটনা ঘটে নাই। সেই সাংবাদিককে আবার অন্য চাঁদাবাজ মানে আখ্যা দিয়ে তার ব্যাপারে ব্যাপক রিউমার ছড়ানো হয়েছে। আমরা দেখেছি যে গতকাল আমরা দেখলাম যে নিন্দার ঝড় উঠতেছে। এর মধ্যে নিন্দার ঝড় আমরা দেখলাম যে জামাতি কিছু সাংবাদিকও আছে, তারাও নিন্দার ঝড় তুলেছে, মানে তারা নিরপেক্ষ এটা বোঝানোর জন্য এই ঝড় তুলেছে। এবং সেই ঝড়টা কিরকম দেখেন, তারা বলতেছে যে এই ঘটনার এই হইতে হবে, ওই হইতে হবে, কিন্তু খেয়াল করেন জামাত পন্থী কোনো সাংবাদিক যদি আহত হয়, ডানপন্থী কোনো সাংবাদিক যদি আহত হয়,
নয়াদিগন্ত, সংগ্রাম, আমার দেশের কোন সাংবাদিক যদি আহত হয়, বাকি মিডিয়া একদম চুপ থাকে। মনে হয় যেন তাদের মুখে কেউ কষ্টেপ বা সুপারগুলো দিয়ে দিয়েছে। জীবনে আপনি এই ঘটনা নিয়ে প্রথম আলো কোনো লেখা দেখবেন না, ডেইলি স্টার কোনো প্রতিবেদন দেখবেন না। মানে বাংলাদেশের অধিকাংশ এক্সট্রিম মানে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, টেলিভিশনগুলো আছে, এগুলো দেখবেন এটা কোনো ঘটনাই না, সাংবাদিককে মারছে এটা কোনো ব্যাপার না। কারণ ওই যে নয়াদিগন্ত, সংগ্রাম, আমার দেশ, আমরা দেখেছি যে সংগ্রামের সম্পাদককে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে, দাড়ি টেনে তাকে মানে বের করে দেওয়া হয়েছে, আবার তার বিরুদ্ধেই মামলা করা হয়েছে। পত্রিকাগুলোতে কোনো বিরোধিতা দেখি নাই, এটা নিয়ে কোনো বক্তব্য দেখি নাই, সম্পাদকদের যে সব সম্পাদকরা যে একসাথ হয়ে যান সেটা হইতে দেখি নাই, কোনো প্রতিবাদ করতে দেখি নাই। কিন্তু আজকে তারা একটা দারুণ ইস্যু পেয়ে গেল, জামাত কর্মীরা সাংবাদিকের উপর হামলা করেছে, এইটাকে তারা ফলাও করে প্রচার করে 23শে জুন আওয়ামী বর্বর দলের যে খবরগুলো আসার কথা ছিল, এই 23শে জুন কিন্তু আওয়ামী লীগ গত 2 বছরের আগে বা 5ই আগস্টের আগে যে কাহিনীগুলো ঘটিয়েছে, 5ই আগস্টের যে কারণে তাদের পতন হলো, সেইগুলো নিয়ে কিন্তু তাদের প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল। একটা পত্রিকা, টেলিভিশনে আমরা সে প্রতিবেদন দেখি নাই। আওয়ামী রেজিমে যে আয়না ঘর দিয়ে, যে ক্রস ফায়ার দিয়ে, যে চোখ উপড়ে ফেলে ছোট ছোট বাচ্চাদেরকে, এই আওয়ামী আমলে যত সাংবাদিক নিহত হলো, আহত হলো, মায়ের খাইলো, কোন প্রতিবেদনে কিন্তু আমরা গতকাল 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দেখি নাই। বরং পুরো ঘটনা, এই যে মানে ছাত্রদল, বিএনপি, জামাত ইসলামী যে প্রতিবাদ মিছিলগুলো করেছে, সেগুলো সম্পূর্ণ ঢেকে ফেলা হয়েছে ওই একটা ঘটনা দিয়ে। এখন আবার তারা বলছে যে জামাত মিডিয়া বান্ধব নয়, জামাত এই ধরনের আচরণ করেছে, জামাতের নিউজ আমরা কাভারেজ করবো না। করলেন না, জামাতের নিউজ কাভারেজ আপনারা তো করেন নেতিবাচকটা। জামাতের একজন নেতা বলেছিল, জামাত প্রতিদিন যত কাজ করে তার 10 ভাগও যদি আপনারা টেলিভিশনে পত্রিকায় তুলে ধরতেন, সমাজ পরিবর্তন হয়ে যেত, মানুষ ইতিবাচক কাজের প্রতি আগ্রহী হতো। আপনারা খুঁজে খুঁজে জামাতের নিউজ মানে নেগেটিভ নিউজটা বের করতে হবে। জামাত যদি পজিটিভও কোনো কথা বলে, সেইটারও নেগেটিভ নিউজ করতে হবে আপনাদের। এই যে আম বিতরণ করেছে, পুরো সংসদ ভবন খুশি, সংসদ ভবনের স্টাফরা খুশি যে আমাদেরকে কখনোই আগে এরকম সমান মানে অন্যদের মতো করে ভাবা হয়নি। এমপিদেরকে যেই 10 কেজি করে আম দেওয়া হয়েছে, কর্মচারীদেরকেও সেভাবে 10 কেজি করে আম দেওয়া হয়েছে। এদের পরিবারের কথা কখনোই চিন্তা করা হয়নি। সেটাকেও কোনো কোনো সাংবাদিক দেখলাম মানে বিপরীতভাবে নিউজ করেছে। কিভাবে নিউজ করেছে? বলেছে যে যাদের টাকা আছে, কিনে খাওয়ার সামর্থ্য আছে, তাদেরকে আম দেওয়ার দরকার কি? অর্থাৎ এই দেওয়াটাও তাদের পছন্দ না। উপহার বিনিময় কি গরিব মানুষকে, উপহার কি গরিব মানুষকে দেয় মানুষ? এই জাতীয় লোকদেরকে যদি বললি যে আপনারা কি আপনাদের ধনী আত্মীয় স্বজনদেরকে, ভাই বোনদেরকে উপহার দেন না? আর কিছু না হোক ঈদে সালামি তো দেন, কেন দেন? সে ফকির বলে? এটা কি দান? এটা তো উপহার। জামাতের আমির বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে বলেছেন, এটা আমরা উপহার দিতে এসেছি আপনাদেরকে। উপহার তো যে কাউকে দিতে পারবেন, দিবেন, সে ধনী না গরিব সেটা তো ব্যাপার না, ম্যাটার করে না। এবং সকলকে যে আপনি উপহারটা দিয়েছেন, সকলের কাছে, অন্যদের কাছে, যারা পেয়েছে তাদের কাছে এটা খুবই আদৃত হয়েছে, সমাদৃত হয়েছে। কিন্তু ওই যে বললাম, জামাতকে যে কোনোভাবে নেতিবাচকভাবে তুলে আনতে হবে। সংসদ ভবনের সংসদের একজন মেম্বার ওভেন চেয়েছেন, সেটাকে নেতিবাচকভাবে তুলে ধরা হলো। কি করলো? বলল যে মানে সে এতটাই সৎ, এতটাই দরিদ্র যে সংসদে গিয়ে সে তার ওভেন চেয়েছে। নো, তার জন্য সে চায়নি। সে চেয়েছে এই ওভেন, এগুলো, ফ্রিজ, এই জাতীয় জিনিসগুলো যে তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সরকারিভাবে, সেই বরাদ্দটা যেন তারা পায়। আপনি একজনের বরাদ্দ মানে লুটে খাচ্ছেন বা দিচ্ছেন না, সেই অধিকারটা তারা চেয়েছে, সকলের হয়ে চেয়েছে, এটাও অপরাধ হয়ে গেছে। জামাতের আমির মেয়েদেরকে মা বোন বলে সম্বোধন করেন, এইটারও একজন বিরোধিতা করছে। মা বোন কেন বলবেন? আপনার কে মা বোন হতে চেয়েছে? মানে এই যে আপনাদের চেহারাটা, মিডিয়ার যে চেহারাটা বা মিডিয়া যেটা চায়, তাদের একটাই দায়িত্ব, সেটা হচ্ছে যে ইসলামকে এবং জামাত ইসলামকে অবশ্যই অবশ্যই নেগেটিভলি উপস্থাপন করতে হবে। অনেক জামাতপন্থী সাংবাদিক ইনবক্সে বলে যে ভাই, এইভাবে না দিলে আসলে মানে নিউজ প্রচার করা যায় না তাদের হাউস পলিসির কারণে। অর্থাৎ শিরোনাম দিবে নেগেটিভ, ভিতরে দেখা যাবে যে না, জামাতের পজিটিভ খবর আছে, কারণ সে জামাতপন্থী সাংবাদিক, জামাতের প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু শিরোনাম তাকে নেগেটিভই দিতে হবে।
জামাতপন্থী যেসব সাংবাদিকরা আছেন তারা এটা স্বীকার করতে বাধ্য যে তারা নিজেরাও দলের বিরুদ্ধে সংবাদ শিরোনাম করেন, করে সেটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন, পলিসি মানে হাউস পলিসি ঠিক রাখার চেষ্টা করেন, চাকরি বাঁচানোর ঠিক ব্যবস্থা করেন। চাকরি না বাঁচালে খাবেন কি? তো এই যে সাংবাদিকদের একচ্ছত্র একটা প্রভাব, ইসলাম বিরোধী আচরণ, এই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা দেখলাম না কোনো সাংবাদিক মুখ খুলছেন। তারা বলছেন জামাতকে আরো মিডিয়া বান্ধব হতে হবে। কোনো দিন এটা সম্ভব না। জামাত গত 50 বছরে 50টা সাংবাদিকের উপর হামলা করেছে এরকম রেকর্ড নেই। 50 বছরে 50টা হামলা নেই। অন্য দলগুলোর যেখানে অন্তত 5,000 হামলা পাওয়া যাবে। খেলাটা দেখেন, এই হামলার পর যুবদলের নেতা দেখতে গেছে, যুবদলের সভাপতি ওই আহত সাংবাদিককে দেখতে গেছে। আমরা হাতে কিছু দেখি নাই, কোনো ফল্টলও কিছু দেখি নাই, মানে জাস্ট রাজনীতি করতে গেছে, দেখা করে আসছে। একটু পরে আমরা দেখলাম জামাত মিডিয়া উইং এর পেজ থেকে গত কয়েকদিনে সাংবাদিকদের উপর ছাত্রদলের এবং যুবদলের হামলার অনেকগুলো ঘটনা। তো কই সেগুলোর বিচার আপনারা করেছেন? আজকের ঘটনার বিচার আপনারা কেন চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন আগেই তো কতগুলো সাংবাদিক আহত হলো, কই বিচার হয়েছে? হয়নি তো। সাংবাদিকরা কি ছাত্রদলের, যুবদলের, বিএনপির কাভারেজ বন্ধ করে দিয়েছে? দেয়নি তো। তো জামাতকে এই হুমকি কেন দেন? খুব সস্তা ভেবেছেন জামাতকে? আজকে বলে দিচ্ছি, জামাতকে সস্তা ভাবার দিন শেষ। কালকে যে মাইটটা খাইছেন, এই মাইটটা আপনাদের পাওনা ছিল। যে মাইটটা খাইছে সে কোন পন্থী সাংবাদিক সেটা আমি আজকে বলতে যাব না। যেই পন্থী হোক, সে আওয়ামী পন্থী, বিএনপি পন্থী না জামাতপন্থী, এইটা আমার বিবেচ্য বিষয় নাই। সে কালকে কি করেছে তার নিজের মুখে আমরা শুনেছি। সে বলতেছে যে সে সারা রাত খেলা দেখেছে, খেলার নিউজ কাভারেজ করার, মানে খেলাও দেখছে, আবার ওইটাকে নিয়ে নিউজও করা লাগে যেহেতু করতে পারবে বা করবে। সারা রাত খেলা দেখার পর আবার সকালবেলা তার জামাত বিটের একটা সকাল 8টার দিকে, খুব সকালে জামাতের কর্মসূচি থাকে, যেটা অনেক সাংবাদিকেরই কাভার করা খুব কঠিন হয়ে যায়, কারণ জামাতের লোকেরা ফজর নামাজ দিয়ে তাদের কর্মসূচি শুরু করে। তো তারপরে তাদের দিনের কাজ, রাজনৈতিক কাজ, এটা শেষ করে তাদের আবার অফিস আদালতে যেতে হয়, তারা তো কাজে ফাঁকি দিতে পারে না। এই জন্য অনেক সময় তাদের কর্মসূচিগুলো অনেক ভোরে থাকে, সকালে থাকে। এটা নিয়ে অনেকে ট্রল করে। সে সকালবেলা কর্মসূচিতে সে ভদ্রলোক সাংবাদিক এসছেন, এসে বলতেছেন যে আপনাদের একজন বক্তব্য দিচ্ছেন। একটা মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, জামাত একটা ক্যাডারভিত্তিক সংগঠন। এখানে প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক ওয়েতে চলে। কে বক্তব্য রাখবে, কখন বক্তব্য রাখবে, কার পরে কে বক্তব্য রাখবে, এগুলো সব ডেকোরাম সাজানো থাকে। হঠাৎ করে এসে একজন মঞ্চে দাঁড়ায় না, একজন বক্তব্য দেওয়া শুরু করে না। এবং এটা একটা কর্মসূচি, আপনি কাভারেজ দেওয়াটা এখানে মুখ্য নয়। এখানে মূল টার্গেটটা হচ্ছে জনসম্পৃক্ততা, এবং যে আজকে যে মানে যে কারণে এই সমাবেশ মিছিল, সেইটা নিয়ে তাদের কথা বলা। সেইটা না, তাদের আগেই বলতেছে যে আপনাদের এত বক্তব্য শোনার টাইম নেই, আপনাদের প্রধান বক্তা যে তাকে কথা বলতে বলেন, আমরা আমাদের মতো বাইক নিয়ে চলে যাই, আমরা তার সব কাজে লাগাবো না। আপনার কাজে লাগবে না এই জন্য আপনি প্রধান বক্তাকে দিয়ে আগে বক্তব্য দিলে পরের বক্তাদের কোনো ভ্যালু থাকে? এটা কি কোনোদিন সম্ভব? তারেক রহমান আগে বক্তব্য দেওয়ার পর, তারেক রহমানের পর আর কারো কোনো বক্তব্য শোনার জন্য পাবলিক বসে থাকবে? না, থাকার নিয়ম আছে। তো সেই ভদ্র সাংবাদিক এই কথাটাই বলেছেন। বলার পর তার চেহারা ছবি দেখে, আপনারা সবাই তার চেহারা ছবি দেখেছেন, তার এই আচরণটাকে সাংবাদিক সুলভ মনে হয়নি। কারণ কোন সাংবাদিকের কোনো ধরনের নর্মসের মধ্যে, এথিক্সের মধ্যে এটা পড়ে না যে সে কোনো রাজনৈতিক দলকে বলবে যে আপনাদের প্রধান বক্তাকে আগে বক্তব্য দিতে দেন, আমরা বাইক নিয়ে চলে যাই। সে সর্বোচ্চ পারে আপনাদের প্রেস রিলিজ নিয়ে যাই, চলে যাক। বা সে কাভারেজ নাও করতে পারে, বা একজনকে রেখে আসবে, ক্যামেরাম্যানকে রেখে আসবে, সে এসে ফুটেজ দিবে, সে একটা নিউজ করবে, যদি তার কোনো তাড়া থাকে। আর যার এরকম তাড়া থাকে তার না যাওয়াই উচিত। একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভারেজ করতে গিয়ে যদি তাদের এত বেশি কষ্ট হয়ে যায়, করার দরকার নেই তো। এগুলো তো ফুটেজ টেনে নিয়ে আসা যাওয়া, একজন থেকে আরেকজন টেনে নিয়ে আসতে পারে। তার মানে হচ্ছে যে সে হয়তো জানতো যে এরকম একটা ঘটনা ঘটবে বা হবে, যে কোনো ভাবেই হোক এই ব্যাপারটা জামাতের কর্মীরা কিন্তু ভালোভাবে নেয়নি। কারণ একজন নেতা যখন বক্তব্য দেয়, একজন থানা আমির যখন বক্তব্য দিচ্ছে, এটা তার বক্তব্য যে একজন থানা আমির যখন বক্তব্য দিচ্ছিল, তো সে অবস্থায় যদি কোনো সাংবাদিক এই ধরনের দৃষ্টতা দেখায়, আমরা দেখেছি বিএনপির সমাবেশে একজন কথা বলে থামেন, চুপ করেন, এইভাবে বলতে হয়, কিন্তু জামাত এটা করে না। জামাত একটা সৌজন্য বোধের মধ্যে দিয়ে চলে, আস্তে করে একটা কাগজের স্লিপ দিয়ে দেয়
2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন প্লিজ। অর্থাৎ ওই মানুষটাকে কখনো অপমান করার চেষ্টাও করে না, কিন্তু এখানে আমরা দেখলাম যে সরাসরি তাকে এইভাবে অপমান করা হয়েছে এবং সেইটা কর্মীরা ভালোভাবে নেয়নি, তাকে মারধর করা হয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে জামাতের অন্য মানে দেখেন ঘটনা দুইটা, একটা হচ্ছে যে তাকে কেউ মারধর করেছে, মানে তর্ক বিতর্কের পর তার গায়ে হাত তুলছে, আবার আমরা দেখেছি যে যারা গায়ে হাত তুলতে যাচ্ছে তাদেরকেও আবার মারধর করছে জামাতের লোকেরা, যাই তোমরা একে মাইরো না, সাংবাদিক, তাকে ঠেকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টাগুলোকেও মিডিয়া দেখাইছে মারতেছে, যে মারতেছে আক্রমণ করছে তাকে গলা চেপে ধরে আছে, ঠেকাচ্ছে, এবং তার পোশাক হুজুরের মতো পোশাক বলে, মানে ইসলামী পোশাক বলে বা পাঞ্জাবি পায়জামা বলে তাকেও হামলাকারী হিসেবে সেখানে দেখানো হচ্ছে। যেটা বলতে চেয়েছি সেটা হলো যে এই যে কর্মীরা যে উত্তেজিত হয়ে গেছে এর কিন্তু ঘটনা আছে, কারণ আগের দিন শিবিরের একটা ছেলেকে আপনারা খুন করেছেন, করে আবার সেটাকে সংঘর্ষ বলে চালিয়েছেন। আজকে আওয়ামী লীগ এই সমাবেশের যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো সুরতে, সে যে কোনো সুরতে এসে সাবোটাইজ করতে পারে, এই সমাবেশ মধ্যে ঢুকতে পারে, মারামারি লাগতে পারে, এই ধরনের প্রস্তুতি তাদের ছিল, অ্যাটিটিউড তাদের ছিল। সেখানে আপনি এসে এরকম আগুনে ঘি ঢালছেন, স্বাভাবিকভাবেই তারা ধরে নিয়েছে আপনি ফ্যাসিবাদের দোষদের একজন। এমনকি সাংবাদিক পরিচয় দিলেও বহু সাংবাদিকরা আমরা চিনি যারা ছাত্রলীগ, মানে কট্টর ছাত্রলীগ, এরকম অনেক সাংবাদিক আছে, আপনারা নিজেরাও দেখেছেন যে বলতেছে গুলি করেন গুলি করেন, মানে ছাত্রদের উপর গুলি করার জন্য পুলিশকে বলতেছে। তো সাংবাদিকতার পোশাক পরলেই যে সবাই সাংবাদিক হয়ে যায় ব্যাপারটা তেমন নয়। অতএব এরকম একটা ঘটনা এখানে ঘটাটা খুব স্বাভাবিক ছিল, এবং এই ধরনের ঘটনা আরো ঘটবে। জামাতকে যদি, শিবিরকে যদি আপনারা হালকা ভাবে নেন খুব ভুল করবেন। যারা এর আগের দিন গাইবান্ধায় শিবিরের একজন নেতাকে হত্যা করেছেন, প্রকাশ্যে হত্যা করেছেন, এবং হত্যাকে জাস্টিফাই করার জন্য, বৈধতা দেওয়ার জন্য যে সাংবাদিকরা, আমি বলে রাখছি, সে যেই পন্থী হোক, জামাতপন্থী হোক, বিএনপি পন্থী হোক, আওয়ামী লীগ পন্থী হোক, যেই সাংবাদিকরা এটাকে সংঘর্ষ বলে প্রচার করেছেন তাদের মিডিয়া কিন্তু অস্তিত্ব টিকবে না। কারণ মিথ্যা মানুষকে কখনো প্রতিষ্ঠিত করতে পারে না, টিকিয়ে রাখতে পারে না। যত সাইনবোর্ড লাগায় থাকেন যে আপনি অমুক, আপনাদের এসব মিডিয়া পানিতে ভেসে যাবে। জামাতের সঙ্গে যারাই লাগতে এসছে ভেসে গেছে। আওয়ামী লীগকে আজ সারা কালকে ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যায় নাই, যে আওয়ামী লীগ পুরো বাংলাদেশকে দাপিয়ে বেরিয়েছে। জামাতকে নিশ্চিহ্ন করার জন্য যারা সর্বশক্তি নিয়োগ করেছে, পুরো ভারতীয় শক্তিকে তারা ব্যবহার করেছে জামাতকে নিষ্পেষণ করা, নির্যাতন করে শেষ করে দেওয়ার জন্য। কি হয়েছে? সে জামাত আজকে মাঠকা পাচ্ছে। আগামী দিনগুলো খুব সতর্ক থাকবেন। যদি মনে করেন, কিছু মানুষকে দেখি যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নরম, ইসলাম মানে কিচ্ছু করবে না, যাই কিছু হোক, জামাত এটা করলো কেন? আরে কোথায় পেয়েছেন আপনি এরকম ইসলাম? এইরকম ভদ্র ইসলাম কোনো ইসলামের মধ্যে ছিল না। ইসলাম যেটা, তার নাম কোরআন, সেই কোরআনে অপর পক্ষকে, শত্রুপক্ষকে হামলার অসংখ্য নির্দেশ দেওয়া আছে। ওম শান্তি ওম, এরকম বক্তব্য কিন্তু কোরআনে নাই। এগুলো হিন্দু ধর্মে আছে। তারা পশু হত্যা করবে না, তারা নিরামিষ ভোজী হবে, আবার পাঠা বলি দিবে, এরকম কন্ট্রাডিকশনই তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু জামাত তো, মানে ইসলামের মধ্যে তো এগুলো নাই। ইসলাম প্রতিপক্ষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, হামলা করতে হবে, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে, এবং সেই যুদ্ধের মর্যাদা কি, এটা সব কোরআনে বিস্তারিত বা বলা আছে। ইসলামকে আপনারা যদি মনে করেন, আমরা দেখতাম যে শাহরিয়ার কবির এসে বলতো ইসলাম মানে শান্তি, ইসলাম এটা, ইসলাম সেটা, মানে তাদের উপর আপনি যা খুশি করবেন তারা কিছুই বলবেন না। না, এটার নাম ইসলাম না। ইসলামের ঐতিহ্যগুলো দেখবেন, রাসূলের সুন্নাহগুলো দেখবেন, খুতবা দেওয়ার সময় লাঠি রাখা, অর্থাৎ তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। অন্যায় প্রতিরোধ করাটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং অন্য কারো কাছে মাথা নত না করার নাম ইসলাম। আর এখনকার ইসলামের নাম হয়ে গেছে নুয়ে পড়ার নাম ইসলাম। যে যাই কিছু বলুক, তুমি নুয়ে থাকো, এটার নাম ইসলাম না। আপনি যদি অন্যায় করেন, এই যে ঘটনাটা ঘটেছে, যে হত্যা করেছে, তার যদি বিচার না হয়, এই সেকুলার আইনের কাছে আত্মসমর্পণ করা কি জায়েজ আছে? জায়েজ নাই। আইনের প্রধান
ইয়ে হচ্ছে কোরআন, মানে আল্লাহ এবং তার রাসূল। এর বাইরের কোনো আইনের প্রতি আপনি আনুগত্য করতে পারেন না, যদি তা ইসলামের জন্য ক্ষতিকর হয়। অতএব এই যে সেকুলার আইনে যে বিচার হচ্ছে না, হত্যার বিচার হচ্ছে না, যদি না হয় অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে শিবির এই হত্যাকারীদেরকে নিজেরা ধরবে, ধরে থানায় সোপর্দ করে আসবে। এই হত্যাকারীদের কিন্তু কেউ বাঁচাইতে পারবে না, তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। শিবিরকে এত সস্তা ভাবতেছেন? গতকাল সামান্য দুটো ঘুষিতে আপনারা হয়তো কিছুটা হলেও টের পাইছেন। অনেকে বলতেছে ক্ষমতার দম্ভ দেখাচ্ছে। নো, জামাত শিবির এইটাই, তাদের কর্মীদের গায়ে যদি আপনি হাত দেন, হয় আপনাকে মাফ চাইতে হবে, আর না হলে তার প্রতিফল আপনাকে পেতে হবে। আজকে না হোক 12 বছর পরে, 20 বছর পরে হলে পাইতে হবে। তাদের কাছে সমস্ত রেকর্ড থাকবে। দেখবেন জামাতের কাকে কোথায়, শিবিরের কাকে কোথায় কে হত্যা করেছে, সব পুলিশদের ডাটাবেস কিন্তু তাদের কাছে আছে। আপনারা যদি মনে করেন বেঁচে যাবেন, না, যাবেন না। কোনো না কোনো দিন এর জবাব আপনাকে দিতে হবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে আইনি জবাব দিতে। যদি আইনি জবাব না দেয় তাহলে আইন পরিবর্তন করা হবে। এর জবাব যেভাবে হোক আসবে, যে কোনো মাত্রায় আসবে। আর কিছু যদিও না পারে, তারা সম্মিলিতভাবে যে বদদোয়া দেয়, দোয়া করে যে এই অপরাধীর জন্য, যে তাকে হয় তুমি হেদায়েত করো আর না হয় ধ্বংস করো, এই বদদোয়া হলো আপনারা ধ্বংস হবেন। অনেককেই দেখছে ধ্বংস হয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে গেছে, পানিতে পড়ে, আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। অনেক খুনিকে আমরা দেখেছি এত নির্মম ভাবে, রোগে শোকে এত নির্মম ভাবে মারা গেছে, মানে যেটা দৃষ্টান্ত। কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন সাবেক মন্ত্রী মারা গেছে। কি নির্মম অবস্থা ছিল তার, কি পরিস্থিতি দাঁড়াইছে তার, তার জানাজা পর্যন্ত পড়ানো যাচ্ছিল না। তো এই যে শিবির যে বলেছিল 9.5 মাত্রার ভূমিকম্প হবে, এই ভূমিকম্পের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। জামাতের খুলনার সমাবেশে আমরা দেখলাম একজন বক্তা বলে ফেলেছে যে আগামী 1 মাসের মধ্যে সরকার পতন করা সম্ভব, যদি জামাত চায়। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব, যদি আপনি চান। যদিও সে জামাতের লোক না, মুস্তাফিজুর রহমান ইরান অন্য এক পার্টির, কিন্তু মানুষ বিশ্বাস করে যে এটা জামাতের পক্ষে সম্ভব। শিবিরের সভাপতি বলেছে যে আমরা সরকার পতন, এই ইস্যুটাই সরকার পতনের দিকে যেতে পারে। এটাও কিন্তু শুধু হুমকির জন্য বা হুঁশিয়ারির জন্য বলা হয়নি, বাস্তবেও এটা হইতে পারে। তার ছোট্ট একটা নিদর্শন আপনারা দেখলেন যে একজন সাংবাদিককে তারা সমাবেশের মধ্যে মারধর করেছে, ভুল বোঝাবুঝির কারণেই করেছে, কিন্তু এই ধরনের দৃশ্য আপনারা অতীতে দেখেন নাই, ভবিষ্যতে আরো দেখবেন। যদি সতর্ক না হন, নিজের জায়গা যদি নিজে বুঝতে না পারেন, সবসময় জামাতের কাছ থেকে ভালো কিছু আশা করবেন, শিবিরের কাছ থেকে ভালো কিছু আশা করবেন, এটা করবেন না। এটা মানুষের দল। জনতার মাঝখানে গিয়ে নিজেকে হিরো মনে করার কোনো কারণ নেই। খুব ভালো, খুব নিরপেক্ষ সাংবাদিকতা দেখাইতে গিয়া যারে তারে অপমান করবেন, আর জনগণ আপনাকে ছেড়ে দিবে না। কি হবে? এদেরকে বহিষ্কার করবে, তারপরও এরা মারবে। শিবিরের এরকম কেন্দ্রীয় সভাপতি আছে যার 7 বার সাথীপদ বাতিল হয়েছে, এবং বেশিরভাগই বাতিল হয়েছে নির্দেশ অমান্য করার কারণে, মারামারি করার কারণে। অতএব আপনারা যতই আশা করেন, এই আশা করে লাভ নেই, মাইর খাবেন। যদি আপনি আপনার জায়গা থেকে সরে যান, আপনার সীমা লঙ্ঘন আপনি করেন, তাহলে অপর পক্ষ আপনার ওপর সীমা লঙ্ঘন করতে পারে, এটা মাথায় রাখবেন। আর যে জামাতি সাংবাদিকরা নিন্দার ঝড় তুলেছেন, ভালো কাজ করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। যদি এতে আপনাদেরকে যারা চেনে, তারা যদি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় যে আপনারা নিরপেক্ষ সাংবাদিক নিক। আমরা দেখেছি বহু নিরপেক্ষ সাংবাদিক শেষ পর্যন্ত ভারতে চিকিৎসাও নিতে যেতে পারে না। আমরা দেখেছি যে গতকাল দেখলাম যে হাত পাখাও নিন্দা জানাচ্ছে সাংবাদিককে মারার জন্য, আহত করার জন্য, হামলা করার জন্য। সেই হাত পাখা আমাদের এলাকায় দেখেছি। আমার দেশের সাংবাদিককে পিঠে মাথা টাথা ফাটাই দিছে। এই যে যারা নিন্দার ঝড় তুললো, রাজনৈতিক ব্যক্তিরা, তাদের প্রত্যেকের এইরকম কাহিনী আছে, অজস্র কাহিনী আছে যারা সাংবাদিককে প্রহার করেছে, আঘাত করেছে। জামাত শিবির ঘুরে দাঁড়াচ্ছে, এইটা মাথায় রাখবেন। তারা যে
নতুন যে সাইক্লোন তারা তৈরি করছে, যাই সাইক্লোন আসতেছে, এটার ব্যাপারে সকলে সতর্ক থাকবেন। ওই দিন শেষ, যে যা খুশি তাই করবেন জামাত শিবিরের সাথে, সে আপনি যে শুরুতেই হন না কেন, আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার অপকর্মের, আপনার কর্মের প্রতিফল নেওয়ার জন্য। যারা ভাবছেন কাভারেজ দেবেন না, আপনারা কাভারেজ না দিলে বাতাবি লেবু হবেন। চ্যালেঞ্জ দিলাম, জামাতের কাভারেজ বন্ধ করেন, স্রেফ বাতাবি লেবু হয়ে যাবেন আপনারা। এই বাতাবি লেবু কেউ দেখবে না। আপনারা আপনাদের টেলিভিশন বাঁচানোর জন্য, আপনাদের পত্রিকা গণমাধ্যম যে বাক্সটা আপনারা খুলেছেন, ওইটার বাঁচানোর জন্য জামাতকে কাভারেজ দেন। অর্থাৎ জামাতকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। জামাতের যে পপুলারিটি, জামাতের যে জনগণ, জামাতের যে কনজিউমার অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে, বিশাল জনগোষ্ঠী জামাতের তৈরি হয়ে গেছে, এদের বিরুদ্ধে লড়তে গেলে যে কেউ ধরা খাবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, এই শক্তির কাছে আজ সবাইকে মাথা নত করতে হবে। শুধু এরা মাথা নত করতে বাধ্য করে না বলে আপনারা জোর গলায় কথা বলতে পারেন। ওয়েট অ্যান্ড সি, সাইক্লোন আসতেছে, শুধু প্রস্তুত থাকেন। জামাত বিরোধীরা তাদের প্রত্যেকের মর্যাদা তাদের কর্ম অনুযায়ী পেয়ে যাবেন। যদি সতর্ক হন খুব ভালো, আর যদি সতর্ক না হন তাহলে পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকেন। আর জামাত শিবিরের কাছ থেকে ওই আগের আচরণ আর পাবেন না। মারার পরে বলবো যে গাল একটা পাইতে দিবে, যে আরেক গালে মারো, থাপ্পড় মারো, সেই দিন শেষ। অনেকে ভাবতো সেই জামাত ভালো ছিল, কারণ ওই জামাত তো তাদের জন্য থ্রেট ছিল না। আজকের জামাত শিবির কিন্তু আপনার জন্য থ্রেট। আজকের জামাত কিন্তু প্রত্যেকটা কথায় সংসদে দাঁড়িয়ে প্রোটেস্ট করে। 2 দিন আগেও আপনারা বলেছেন কি যেন কুসুম কুসুম বিরোধিতা, নো, সেই জায়গায় আর জামাত নেই, শিবিরও নেই। আগামী 1 মাসের মধ্যে দেখবেন জামাত শিবির কোন সাইক্লোন তৈরি করে। একদিকে ইন্ডিয়া চাইতেছে জামাত ইসলামী দলগুলোকে বাংলাদেশে সকলের চোখে খারাপ বানানোর জন্য। এই যে ইন্ডিয়ার যে এজেন্ডা, এটা বাস্তবায়ন করার জন্য বিভিন্নজন বিভিন্নভাবে ট্রাই করতেছে। আগামী 1 বছর তারা শুধু জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করবে, তার পরের বছর তারা জামাতের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেবে। জামাতে এটার ব্যবস্থা রেখে দিয়েছে। তারা কি করবে? দুর্নাম ছড়াবেন, ছড়ান। জিসানের মতো ঘটনাকে পুঁজি করে বাদী বিবাদী দুজনকে থানায় রেখে ইচ্ছা মতো গল্প কাহিনী সাজাবেন। মানুষ তো আর বিশ্বাস করে না, ঘটনা সত্য হলেও মানুষ আর বিশ্বাস করে না। এখন এই জায়গাটা আপনারা তৈরি করেছেন। আপনাদের প্রতি, মিডিয়ার প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয়ে গেছে। আজকে থেকে জামাতের কাভারেজ বন্ধ করে দেন, বাতাবি লেবু হয়ে যান। দেখেন আপনাদের ভিউ ব্যবসা কোথায় যায়। আপনাদেরকে স্বাগতম।